আসসালামু আলাইকুম। আরে সাজিদ, এসো এসো, বসো। কি ব্যাপার, তুমি আজকে দেরি করলে কেন? দেরি? কি বলেন বস? আমি তো প্রতিদিন যে সময় আসি আজকেও সেই সময় আসলাম। কি বলছো? আরে তাই তো, আসলে হয়েছে কি, আমি না একটু উৎকণ্ঠার মধ্যে আছি, মানে কখন তোমার সাথে আমি বিষয়গুলো শেয়ার করব তা নিয়ে। বলে ফেলুন বস। সাজিদ, তুমি তো অনেক প্রতিবেদন করেছো এবং তোমার কাজে আমি সন্তুষ্ট। তবে এবার তোমাকে একটু ভিন্ন ধরনের কাজ করতে হবে, রিস্ক আছে। তবে এই মুহূর্তে তুমি ছাড়া এই রিস্ক নেবার মতো আর কাউকে আমি খুঁজেও পাচ্ছি না। অনেক ধন্যবাদ, কারণ আপনার পছন্দের তালিকায় আমাকে রাখার জন্য। আর রিক্স এটা কোনো ব্যাপার না, আপনি তো জানেন আমি সবসময় রিক্স নিতে পছন্দ করি। বলে ফেলুন কি করতে হবে। দেখো, 1971-এ যারা প্রত্যক্ষভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছিল, বিরোধিতা করেছিল, তাদের প্রায় প্রত্যেকেরই শাস্তি হচ্ছে বা হবে। কিন্তু যারা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা কিন্তু সবাই ঘাপটি মেরে আছে। এদেরকে এবার খুঁজে বের করতে হবে এবং এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। আপনার সহযোগিতা পেলে আমি কোনো রিক্স মনে করছি না। আমি এখন থেকে কাজ শুরু করছি। আমি জানি তুমি একমাত্র পারবে, তারপরও আমি তোমাকে অনুরোধ করছি তুমি একটু সাবধানে থেকো, সাবধানে কাজটা করো। সমস্যা নেই বস, আমি তাহলে আসি। আরে বসো বসো, একটু চা খেতে খেতে আমরা আরো কিছু আলোচনা সেরে নিই। এখানে 2 কাপ চা পাঠিয়ে দাও। দোস্ত, ক্লাস তো বোধহয় শুরু হয়ে যাবে, তাহলে আমরা যাই। তুই আয়। তুই যা তাহলে, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। এই শোন, হ্যাঁ বল। ওই একটা নোট রেডি করতে বলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আচ্ছা ঠিক ওকে। আছে। কি অবস্থা, কেমন চলছে তোর দিনকাল? কেমন আর চলবে, যেমন চলে তেমনই চলছে। এরকম ভাবে সময়টা কাটিয়ে দিবি। দেখ, জীবন জীবনের গতিতে চলবে, এ নিয়ে এত বাড়তি টেনশনে কি আছে বল? টেনশনের কথা বলছি না, গতানুগতিকের বাইরে কিছু করতে ইচ্ছে করে না? তাই তোর হয়েছেটা কি বলতো? তুই আমাকে কিসের ইঙ্গিত দিতে যাচ্ছিস? না না, এমনি বলছি, কথা বলার কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না তো, তাই বলছি আর কি। আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি যে তুই কি বলতে যাচ্ছিস। আমাকে এসব বলে কোনো লাভ নেই, কারণ আমি এমন এক বাবার আদর্শে বড় হয়েছি যেখানে অন্য কোনো কিছু ভাবার কোনো অবকাশ নেই, বুঝলি? এই কি অবস্থা, কি হচ্ছে? কিছুই না, হবার আশায় আছি। শুধু আশা করলে তো হবে না, আশাকে সফল করার জন্য চেষ্টাও থাকতে হবে। আবার চেষ্টা করলেও হয় না, চেষ্টাকে সফল করার জন্য ইচ্ছেটাও দরকার। কি জানি, ক্লাস নেই? আছে, আর একটু পর। তোমাদের ক্লাসটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে আমি তোমাদের সবাইকে কাচ্চি খাওয়াতে পারি। তাই নাকি? চলো। তোরা যা, আমি যাব না। গেলে কি হয়, চল। গেলে কিছু হয় না, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। তোরা যা, আমি ক্লাসে গেলাম। আমি একটু আসছি। প্রকৃতি, আমি কি কোনো অপরাধ করেছি? কই না তো। না, আমার কেন জানি মনে হলো তুমি আমাকে এড়িয়ে চলো, অথচ তোমাকে আমি বেশি প্রত্যাশা করি।
কেন? কেন তা জানি না, কিন্তু তোমাকে নিয়ে আমার ভাবতে ভালো লাগে, তোমার সঙ্গ পেতে ভালো লাগে। আমি নিশ্চয়ই কোনো অন্যায় করছি না। জানি না। আচ্ছা শোনো, তোর কি হয়েছে বলো তো? তোমাকে আমি কদিন ধরে দেখছি, খুব ভাবছো কিছু একটা। কি ভাবছো আমাকে বলো। তুমি কি করে বুঝলে? আশ্চর্য, আমি বুঝবো না তো কে বুঝবে? বলো না কি ভাবছো, বলে ফেলো আমাকে। না মানে ভাবছি যে সবকিছু গুছিয়ে ফেলা দরকার। সবকিছু গুছিয়ে ফেলবে মানে? কেনই বা গোছাবে? মানে আমাদের সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এগুলো গুছিয়ে আনা। কেন, কোথাও তুমি যাচ্ছ নাকি? আর সেজন্য হঠাৎ কেন গুছিয়ে আনতে হবে? কেন এসব নিয়ে তুমি ভাবছো এখন বলো তো? কোনো সমস্যা হয়নি তো? আরে না, সমস্যার কিছু না। বিপদ আপদ তো এগুলো বলে হয়ে আসে না। মানে যদি সেরকম কিছু হয় তাহলে তো তোমরা সমস্যা পড়ে যাবে। এই কথা ঘুরিও না আমার কাছে। সমস্যা হয় এমন কিছু করনি তো? এই যে এটাই হচ্ছে তোমাদের একটা সমস্যা। কোনো কথা বললে তার মিনিমাম 3টে অর্থ তোমরা বের করো। দেখো, আমার কাছে কিছু লুকোবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে বলো। না, বলছিলাম যে আমার বয়স তো কম হলো না। আল্লাহ না করুক হঠাৎ যদি আমার কিছু হয়ে যায় তো তখন তো তোমরা বিপদে পড়ে যাবে। তাই সব কিছু গুছিয়ে রাখতে চাচ্ছিলাম। অল্প বয়সে বুঝি কেউ আর মরে যায় না, না? তুমি যা ভাবছো, কাজে আছো, কাজে থাকো। ছেলেটা লেখাপড়া শেষ, ও কি করবে এটা নিয়ে ভাবো। ও আমার ব্যবসা দেখবে। শুধুই ব্যবসা দেখবে, আর কিছু করবে না? আর কি করবে? যখন কিছু বোঝো না, তোমাকে বলে কোনো লাভ নেই। আমি জানি তো, মানে তোমার মাথাটা খেয়েছে বিয়ে বিয়ে করে, এই তো। ইনাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজিদ, বসুন বসুন। কেমন আছেন? ভালো। তারপর বলো, তোমার খবর বলো। আমি ভালো আছি। আমার এই কাজের কত দূর? কোন কাজটা বস? এর মধ্যে ভুলে বসে আছো? তোমাকে না আমি সেদিন বললাম। বস, আপনি কি করে ভাবলেন যে আমি ভুলে যাব? আপনার রিয়াকশনটা দেখার জন্য আমি মজা করলাম। খুব শীঘ্রই আপনাকে একটা ভালো নিউজ দিতে পারবো। কোনো হিন্টস পেয়েছো? না, এখনো পাইনি, তবে নিশ্চিত পেয়ে যাব। কিভাবে এতটা নিশ্চিত হলে? আমার স্যার, উনি একজন মুক্তিযোদ্ধা। অধ্যাপনা শেষ করে এখন অবসর জীবনযাপন করছেন। মাঝে মাঝে লেখালেখিও করেন। অনেকদিন স্যারের কাছে যাওয়া হয় না, আজ ভাবছি যাব। স্যার নিশ্চয়ই আমাকে কোনো তথ্য উপাত্য দিয়ে সাহায্য করতে পারেন। আমার মনে হয় তুমি সঠিক পথে এগোচ্ছ। শোনো, তুমি কিন্তু টাকা পয়সা নিয়ে একেবারে কোনো চিন্তা করবে না। তোমার যখন যেখানে যা টাকা লাগে আমাকে বলবে, তুমি পেয়ে যাবে। উইশ ইউ গুড লাক। ওকে বস, আমি তাহলে সময় নষ্ট না করি উঠি। ওইটা কিন্তু আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, তোকে দিবি। ক্লাস শেষ? হ্যাঁ, শেষ। চল না কোথাও বসি। আজকে না, আরেকদিন যাই। বাসায় যাব, ফ্রেশ হব, রেস্ট নিব। আজকে একটু কম রেস্ট নিলে কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। আজকে না, আরেকদিন যাব। আজকে আসি। ওকে, বাই। আচ্ছা ঠিক আছে।
কি শুধু তাকেই দাওয়াত দাও, আমাকে দাওয়াত দাও না কেন? সামথিং সামথিং লাগছে। না, আরে ওসব কিছুই না। এই না না না, চোখ বলছে হ্যাঁ, মুখ বলছে না। পুরুষ মানুষ, মনে একটু সাহস নিয়ে চলো। এভাবে মিনমিন করলে পাখি একদিন উড়াল দিয়ে চলে যাবে। যা করতে হয় খুব তাড়াতাড়ি করো, ঠিক আছে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলো যাই। আরে আপনি? কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি ভালো। বাবা প্রায় আপনার কথা বলেন। আসলে ব্যস্ততার কারণে স্যারের সাথে দেখাই করার সময় হয় না। আমাদের বাড়িতে একটু যাবেন তাই না? হ্যাঁ, স্যারের সাথে দেখা করব বলেই আজকে এসেছি। তাহলে চলুন একসাথে যাওয়া যাক। চলুন। চলুন। বুঝলে রাবেয়া, কিছুই তো বললে না, বুঝবোটা কি? কিছু বলিনি বুঝি না, বলবার আর কী আছে। দেখো, আমাদের জীবনটা তো একরকম কেটেই গেছে। ভাবছি মেয়েটার একটা ব্যবস্থা করতে পারলে নিশ্চিন্ত হতে পারি। তুমি আজকাল মেয়েটাকে নিয়ে ভাবতে শুরু করেছো না? ভাবি না, সব সময় ভাবি। তুমি সেটা বুঝতে পারো না, সেটাই আমার দুঃখ। ওই দেখো, হ্যাঁ, বলতে না বলতেই আমার মেয়ে এসে হাজির। তুমি বসো, আমি দেখি। বাবা হ্যাঁ? দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে। আসসালামু আলাইকুম। আরে সাদিক, কেমন আছো? আমি আজকে আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। বলো কি দরকার? আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা প্রত্যক্ষভাবে কাজ করেছে, বিরোধিতা করেছে, তাদের কিন্তু সকলের শাস্তি হয়েছে। কিন্তু যারা পরোক্ষভাবে বিরোধিতা করেছে, তারা কিন্তু খাপটি মেরে বসে আছে। এখন আমাদের উচিত এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। আর আমি জানি এ বিষয়ে আপনি আমাকে অনেক তথ্য দিতে পারবেন। স্যার, আমি আপনার সহযোগিতা চাই। বহু কঠিন কাজে হাত দিয়েছ, অনেকটা ওই খড়ের গাদার ভেতর থেকে সুই খুঁজে পাওয়ার মতো। দেখো সাজিদ, এই কাজ করতে গেলে তোমার জীবনের উপর একটা হুমকি এসে যেতে পারে। পারবে নিজেকে রক্ষা করতে? স্যার, আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আর সেই স্বাধীনতার সম্মান আমরা রক্ষা করতে পারবো না? অবশ্যই পারবো স্যার। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। তোমার সাহসের কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে। আমি তোমাকে সর্বতোভাবে সাহায্য করব। বাবা খাবারের সময় তো হয়ে গেল, আমি আর মামিলে রান্না করছি, সবাই মিলে একসাথে খাবো। তোমরা কথা বলো, আমি আসছি। শোনো সাজিদ, চোপনগর নামে একটা জায়গা আছে, সেখানে একটা বদ্ধভূমি আছে। তুমি যদি সেখানে যাও তাহলে অনেক অজানা তথ্য তুমি জানতে পারবে। স্যার, কার কাছে গেলে আমি সব কিছু জানতে পারবো, একটু যদি বলতেন। ওখানে একজন মুক্তিযোদ্ধা, তার সঙ্গে আমার পরিচয় আছে। আমি যদি তোমার কথা তাকে বলে দিই, তুমি তার কাছে গেলে অনেক কিছু জানতে পারবে। ওকে স্যার। স্যার, তার সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। না মানে
মুক্তিযুদ্ধের সময় আমরা ওই জায়গায় একসঙ্গে যুদ্ধ করেছি। এখন সে সেখানেই আছে। আসসালামু আলাইকুম। চিনতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলছি আপনি আমাকে মনে রেখেছেন। শুনুন, আপনি তো ওখানে আছেন না এখন? ও, আমি একটা ছেলেকে আপনার ওখানে পাঠাচ্ছি, সাজিদ নাম। হ্যাঁ, সে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর অনেক কাজ করছে। আমার মনে হচ্ছে কোনো বিরহ চলতেছে এখানে। আমি আসি। হ্যাঁ, কিরে সবুজ, তোর মন খারাপ কেন? কিছু বল। কয়দিন থেকেই দেখছি কেমন দুম মেরে বসে আছো। কি কোনো সমস্যা? সমস্যা একটা আছে। কিরে, বলবি নাকি? এমন কি সমস্যা যে তুই জানিস আমি জানি না? আছে, কিছু কিছু বিষয় আছে যা কেউ জানে আর কেউ জানে না। অনেক জটিল কথা বলেছেন আপনি। কিরে, প্রেম টেমে পড়েছে নাকি? আমার প্রেমে? হ্যাঁ করে হাসি কি হলো? হাসি কেন কিছু হবে না? অবশ্যই হাসি আছে। কিরে সবুজ, এতক্ষণ তোকে নিয়ে কথা বললাম, তুই কিছু কি শুনছিস? কিছু কি বলবি? কিছু বলছিস? আরে অবাক কাণ্ড, এতক্ষণ ধরে আমরা দুজন বকবক করে যাচ্ছি তোমাকে নিয়ে, আর তুমি বলছো কিছুই শোনোনি। কি হয়েছে কি তোমার? না মানে আমার শরীরটা ভালো লাগছে না। মন খারাপ থাকলে শরীর তো বেয়ারা হবেই। আরে আপনি আপনি এখানে কি করছেন? একটা কাজে এসেছি, খুব জরুরি কাজ। আজকে আবার একটা বিশেষ কাজে আমার ঢাকার বাইরে যেতে হবে কয়েকদিনের জন্য। আপনার কাজ তাই না? তাহলে কাজটা কি? ইতিহাস খোঁজা? আমরা প্রত্যেকেই আসলে এক একটি ইতিহাস। আসলে ইতিহাসের উত্তরসূরি হিসেবেই আমাদের জন্য। বেশ গুরুগম্ভীর কথা, আমার বোঝার সাধ্য নেই। আচ্ছা চলুন পরিচয় করে দিচ্ছি। আমার ফ্রেন্ড রিনা, সবুজ, আমরা একসাথে পড়ি। আর ইনি হচ্ছেন সাংবাদিক সাজিদ, ইনি আমার বাবার ছাত্র ছিলেন। হাই। আচ্ছা আপনার কাজ কত দূর? এই তো এলাম মাত্র। তাহলে কি আমি আপনার সাথে যেতে পারি? কোনো হেল্প করতে পারি কিনা? অবশ্যই, চলুন। এই আসি রে। আচ্ছা আপনার এবারে রিসার্চটা কি নিয়ে বলুন তো? আমাদের দেশে অধিকাংশ যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ বলছি, না বলুন। হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, স্যার কোনো সমস্যা? আপনারা এখন যেতে পারেন। ফাইলটা সাইন করে দিন স্যার। পরে না, হ্যাঁ সাজিদ, বলো বলো। আমি তো তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম। কি বললে? আই সি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তুমি একটু কেয়ারফুল থেকো। আচ্ছা, কি এমন কথা যে আমাকে এত জরুরি তলব করছো? আমি নিজের সাথে অনেক যুদ্ধ করেছি, কিন্তু আর পারছি না। নিজের সাথে যুদ্ধ করছো? আমি তো জানতাম যুদ্ধ হয় একের সাথে অন্যের, জাতির সাথে জাতি, যেমন আমাদের সাথে হয়েছিল পাকিস্তানি হানাদার, তখন আমরা বুঝিয়ে দিয়েছি। কিন্তু নিজের সাথে যুদ্ধ হয় এটাই প্রথম শুনলাম। একজন মানুষ তার জীবনের বেশিরভাগ সময় কাটায় নিজের সাথে যুদ্ধ করে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তা তোমার যুদ্ধের বিষয়টা কি আমাকে বলা যায়, নাকি নিষেধ আছে? আমার যুদ্ধের বিষয় হচ্ছে তুমি। কি? আমি? প্লিজ দেখো, আমাকে এসবের মধ্যে জড়িও না। আমি তোমাকে নিয়ে ভাবছি, ভীষণভাবে ভাবছি। আমি এক মুহূর্ত তোমাকে ভুলে থাকতে পারছি না। আমি কি বলতে চাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝতে যে পারিনি এই মিথ্যেটা আমি তোমাকে বলবো না। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। তুমি বুঝতে পেরেও আমাকে এই অসহ্য যন্ত্রণার মধ্যে কেন রাখলে? দেখো, তুমি অযোগ্য কিংবা আনস্মার্ট সেটা আমি তোমায় বলবো না। একটা নারীর পছন্দের সবগুলো গুণাবলী তোমার মধ্যে আছে, কিন্তু আমি আমার বাবা মার কথার বাইরে যেতে পারবো না। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাদেরও কোনো আপত্তি থাকবে না। তা না হয় ঠিক আছে, কিন্তু বাবা মা যদি আপত্তি করেন সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার থাকবে না। ঠিক আছে, তুমি তাদের সাথে কথা বলো। তুমি যদি বলতে না পারো আমি বলি। আমি আশা করি তারা আমাকে দেখলে, আমার পরিচয় জানলে না করতে পারবে না। না, সেটা তোমার বলা লাগবে না। দেখি আমি সময় সুযোগ বুঝে তোমার কথাটা মাকে বলবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো। চলো।
কি শুরু করেছো আমাকে একটু বলো তো? কিসের এত টেনশন করছো? এরকম টেনশন করতে সত্যি আমি তোমাকে আগে কখনো দেখিনি। এখন এখন তোমার এমন কি হয়েছে যে আমাকে বলবে না? আমি বিষয়টা তোমাকে কি করে যে বোঝাই। তুমি কিছু লুকোচ্ছ তাই না? কিছু লুকিয়েছো আমার কাছে, বলো। আসলে বিষয়টা আমি যে বিপদের আশঙ্কাটা করছি সেটা যদি হয়ে যায় তাহলে তোমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি সব কিছু সামলে নেবে। হ্যাঁ জান, কি আবল তাবল বলছো? এই বয়সে আমাকে এত টেনশন দিও না তো প্লিজ। তার চেয়ে সরাসরি আমাকে বলো, আমি একটু শুনি। আমি যেটা হওয়ার আশঙ্কা করছি সেটার সঙ্গে আমি সত্যি সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না, কিন্তু বিষয়টা নিয়ে এখন যেভাবে নাড়াচাড়া হচ্ছে সেটাতে আমি যে সম্পূর্ণ নিরপরাধ সেটাও আবার দাবি করতে পারছি না। আমাকে বিষয়টা একেবারে খুলে বলো, হয়তো আমি শুনে তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো, বলো। হ্যাঁ, সেই অনেক বছর আগের ঘটনা, আমার মানে ওই যে মুক্তিযুদ্ধের সময়ের বিষয়টা। মা, ব্যস্ত তুমি? না রে, কিছু বলবি? একটা কথা বলতাম, তুমি যদি রাগ না করো। আমাদেরকে বুঝি তো তাই মনে হয় না? আচ্ছা, তোর কোনো ইচ্ছেকে কি আমরা না বলেছি? না, তারপরেও তুমি যদি কিছু মনে না করো তাহলে কথাটা বলতে পারি। আমি তো তোমাদের অনুমতি ছাড়া কখনো কিছু করিনি, কোনোদিন করবও না, এই বিশ্বাসটুকু তো আছে। বল, কি হয়েছে? না মানে আসলে মা, একটা ছেলে, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, যদিও এক সাবজেক্ট না। ছেলেটা দেখতে শুনতে ভালো, ফ্যামিলিও ভালো, আর ছেলের বাবার ব্যবসাও আছে। আসলে ছেলেটা আমাকে পছন্দ করে। আমি কিন্তু না বলে দিয়েছি, আমি বলেছি যে বাবা মা রাজি না থাকলে আমিও রাজি না। আচ্ছা ঠিক আছে, ওর নাম ঠিকানা দিতে বল, আমি তোর বাবার সঙ্গে কথা বলি। কি খুশি? আমার লক্ষ্মী মা, থ্যাংক ইউ। কি ব্যাপার, মা মেয়ে মিলে কি যুক্তি করলে? এত খুশি কিসের? তোমার মেয়ে এখন বড় হয়েছে, খুশির আয়োজন করো, বুঝলে? হ্যাঁ, তা তো আয়োজন করতেই হবে, কিন্তু তুমি কি জানো সাজিদ কি কাজে হাত দিয়েছে? কেন, ওর কি কোনো সমস্যা হয়েছে? আরে না না, কোনো সমস্যা নয়, সাজিদ এক সাংঘাতিক কাজে হাত দিয়েছে। হ্যাঁ, হ্যালো সাজিদ। ও, ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? হ্যাঁ, তোমার কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে, আমি শুনে খুব খুশি হলাম। আর শোনো, সেই আমার সঙ্গে দেখা করবে, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। এই কি বললো? সাজিদকে একটা কাজে পাঠিয়েছিলাম, আচ্ছা, একদম সুন্দরভাবে কাজটা সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ।
হলো? চুপ করে আছো যে? কিছুই বলবে না? কি বলবো? তোমার মুখ থেকে একটা কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্লিজ আমাকে নিরাশ করো না। তোমার একটা হ্যাঁ আমাকে বিশ্ব জয়ের আনন্দ এনে দেবে। বলো। কিন্তু তোমাকে বলার মতো কোনো কথা যে আমার কাছে নেই। আর কতদিন অপেক্ষা করবো আমি, বলো তো? জানি না। প্লিজ এভাবে বলো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি অপেক্ষা করব। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই। তোমাকে আমি আবারও বলছি, ওই পত্রিকাকে ম্যানেজ করো। ওই সাংবাদিককে জিজ্ঞাসা করো তার কত টাকা চাই, কটা বাড়ি চাই, কটা গাড়ি চাই। তারপরও ওই সংবাদটি ছাপানো যাবে না। আপনি কেন টেনশন করছেন স্যার? ওই 2 পয়সার সাংবাদিক কি করবে? কোভিড, তুমি বোধহয় ভুলে গেছো যে পচা শামুকেই পা কাটে। আমি তোমাকে যা বলছি তুমি সেটি করবে, সাংবাদিক ম্যানেজ করবে। এটা কতখানি গুরুত্বপূর্ণ সংবাদ তুমি বুঝবে না, আমি জানি। তোমাকে ম্যানেজ করতেই হবে। আপনি যদি আদেশ করেন স্যার তাহলে। খবর সময় আমাদের অনুকূলে নেই, এখন সব কিছু বুঝে শুনে আপোষে করতে হবে। হ্যালো, হ্যাঁ বলছি। জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? না না, আপনাদের পত্রিকা তো আমি ভীষণ পছন্দ করি। এভরিডে আই রিড ইউর। না না, অবশ্যই দেখা করা যাবে। কবে বলুন তো? ওহো, ওই দিনটা না জানেন আমার একটু মিটিং রয়েছে, আগে থেকে এঙ্গেজমেন্ট আছে। আপনি নেক্সট উইকে ফোন করে আসেন, আমি সময় দিয়ে দেবো। হ্যাঁ প্লিজ প্লিজ, কিছু মনে করবেন না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তাহলে আমাদের। ওকে, বাই বাই, থ্যাংক ইউ। কে স্যার? ওই সাংবাদিক আমার সঙ্গে দেখা করতে চায়। ভালো তো স্যার, কথা বলুন, কথা বলে ম্যানেজ করে ফেলুন। আমার আগেই ওর সঙ্গে দেখা করা ঠিক হবে না। আগে তুমি দেখো, ম্যানেজ করো, তারপর। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন তা করেন। আমি এখন যাই স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভালো আছেন আপনি? একটু আজকে আসেন না, কফি খাই, আমার অফিস চলে আসেন। হ্যাঁ ওকে, একটু জরুরি বাড়িটা আলাদা। তোমার কোনো সমস্যা হয়নি তো? জি না স্যার, যে ভদ্রলোকের কাছে আমাকে পাঠিয়েছিলেন সে আমাকে নানাভাবে সহযোগিতা করেছে, অনেক তথ্য আমাকে দিয়েছে, আর অনেক নিশ্চয়তার চিত্র আমি দেখে এসেছি। কিন্তু এসব জানতে গিয়ে একজনের লোকের নাম উঠে এসেছে স্যার। তাকে কি আপনি চেনেন? কি নাম তার? আমান চৌধুরী। আমান চৌধুরী? ও হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। সরাসরি না হলেও পরোক্ষভাবে সে জড়িত ছিল। কিন্তু সাজি, সে তো এখন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। হোক প্রভাবশালী, যতই ক্ষমতাধর হোক না কেন, কেউ তো আইনের ঊর্ধ্বে নয় স্যার। তবুও একটু বুঝে শুনে কাজ করে। এখানে বোঝার কিছু নাই স্যার। অনেক ক্ষমতাধর ব্যক্তি, তাদের কি অবস্থা হয়েছে আপনি দেখেছেন।
তারা কি কোনোদিন ভেবেছিল আজ এই দেশের মাটিতে তাদের বিচার হবে? কিন্তু হয়েছে স্যার। স্যার, রাঘব বোয়ালদের দিন শেষ। এখন এইসব চুনোপুঁটিদের আইনের আওতায় আনতে পারলে আমাদের দায়ভার অনেকটা কমবে স্যার। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার জন্য দোয়া করবো না। তবুও আরেকবার বলছি, একটু সাবধানে থেকো। জি স্যার, আপনার দোয়া। আজকে আসি স্যার। এসো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি বলছি। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরতে পেরেছেন। হ্যাঁ, আমি বলছি। কেমন আছেন আপনি? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি তো। কি আপনি আমার পত্রিকায় ডোনেট করতে চাইছেন? দেখেন, মানে আমাদের অফিসের যে সবসময় আমরা বিজনেস সেন্টার, কিন্তু মানবতার কাজে কাজ করি আমরা। কিন্তু কই, আমি তো কাউকে এমন কথা কখনো বলেছি বলে মনে পড়ে না। সব কিছু কি আর বলে কে করতে হয় নাকি? না না, ঠিক আছে, এরপরও আপনার আন্তরিকতার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। জি জি, আচ্ছা ঠিক আছে, ওকে, আই উইল কল ইউ লেটার। ওকে ওকে, বিষয়টা আমি ভেবে দেখব। জি জি, আসসালামু আলাইকুম। কি জানতে চান বলুন? আমি স্যারের সাথে দেখা করতে, ওনাকে বলেন আমি এসেছি। আসলে স্যার এই মুহূর্তে খুব ব্যস্ত। কিন্তু উনি তো আমাকে সময় দিয়েছেন। তা দিয়েছেন, নানান ব্যস্ততার মাঝে হঠাৎ একটা মিটিং পড়ে গেছে। স্যার জরুরি মিটিংয়ে ব্যস্ত আছে, আপনার সাথে আমাকে কথা বলতে বলেছে। আশা করি আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু ওনার সাথে তো আমাকে কথা বলতেই হবে। না, জরুরি মিটিং আছে তো, তাই মোবাইল বন্ধ আছে। তার মানে তিনি আমার সাথে দেখা করতে চাচ্ছেন না, এই তো? আমার যা বোঝার আমি বুঝে গেছি। আসি। মাইন্ড করবেন না, সব সময় সব কিছু বুঝতে পারাটা ঠিক নাও হতে পারে। আপনার স্যারকে বলবেন ওনার সাথে আমার দেখা করতেই হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আপনার স্যারের জন্য মঙ্গল। আসি। আপনি এখানে? আরে আপনি এখানে? এটা তো আমার বাড়ি, আমি তো আসবোই। আপনি এখানে কেন? ও, তার মানে আপনি আমান স্যারের ছিলেন? আমি ওনার কাছে আসছি। ওনার সাথে আপনার কি দরকার? একটা বিষয় আছে। আমাকে বলা যায়? না, আগে তার সাথে কথা বলে নিই, তারপর আপনি বলুন। আমি বোধহয় বুঝতে পারছি আপনি আমার বাবার সাথে কি বিষয়ে কথা বলবেন। আমি বলি কি, এইসব বিষয়ে আমার বাবাকে না জড়ানোই আপনার জন্য ভালো হবে। আমি জানি না আপনি কি বুঝে কথা বলছেন, তবে সবসময় সব কিছু সঠিক বুঝতে পারাটা ঠিক নাও হতে পারে। আসি, আবার হয়তো দেখা হয়ে যাবে। বাই।
হ্যালো, হ্যাঁ ওই সাংবাদিকটা কি যেন নাম, সাজিদ, ও এসেছিল এখানে। What? কি বলছো তুমি? না মানে সাজিদ তোমাদের বাসায় কেন যাবে? কেন, কি কারণে? আমি তো মানে আমার বাবার সাথে কথা বলতেছি, আমি কি করবো বলো তো? সে একরকম ভাবে আমাকে ডিস্টার্ব করে ফেলছে। কিন্তু আমার তো কখনো এরকম মনে হয়নি। দেখো আমি স্পষ্ট করে বলছি, ও যদি সেকেন্ড টাইম এখানে আসে আমি কিন্তু ওর খবর করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। জি না বস। তাহলে তো বিষয়টা স্পষ্ট, উনি জড়িত। তার হলে উনি লুকিয়ে থাকবেন কেন? আর তাছাড়া উনি ওনার চারপাশের লোকজনদের আমার পেছনে লাগিয়ে দিয়েছে। তারা বিভিন্ন সময় আমাকে ফোন দিচ্ছে। বলেন কি, এখন কি করতে পারি? তোমার তো রিপোর্টগুলো তৈরি হয়ে আছে, তাই না? তুমি এক কাজ করো, তুমি আরেকবার ওনার সাথে দেখা করার চেষ্টা করো। এবারও যদি উনি দেখা না করে তাহলে আমি সব ছাপানোর ব্যবস্থা করছি। সেটাই ভালো, আর আমি এটাই করছি বস। হ্যালো, আপনি কোথায় এখন? আমি আবার কি করলাম? কোথায় আসবো? ঠিক আছে, ওকে আমি আসছি। কোনো সমস্যা সাজিদ? তেমন কিছু না বস, আমি আসি। হ্যাঁ, হাই, কখন এলেন? আপনি এতটা নিচে নামতে পারেন আমি কোনোদিনই ভাবতে পারিনি। আমি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনি আমাকে পছন্দ করেন সেটা বলার সৎ সাহস আপনার নাই থাকতে পারে। তাই বলে আপনি সবুজের বাসায় গেছেন? সবুজের নামে কমপ্লেন করতে তার বাবার কাছে? ছি! সবুজের বাবার কাছে আমি গিয়েছি ঠিকই, তবে আপনার কিংবা তার বিষয় নয়। সবুজ আপনাকে কি বুঝিয়েছে আমি জানি না, আর আপনি বা কি বুঝে আমাকে দোষারোপ করছেন? তাহলে আমাকে একটা কথা বলেন, সবুজের বাবার সাথে আপনার কিসের কাজ? সেটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না। তা কি করে বলতে পারবেন? আপনার মনের ভিতরে যে এরকম একটা নোংরামি আছে সেটা ভাবতেই আমার ঘেন্না লাগছে। প্লিজ আমাকে দোষারোপ করবেন না, এ ধরনের কোনো কিছুই আমার মধ্যে নেই। তবে তবে গেলেন কেন সবুজের বাসায়? আপনি শুনলে কষ্ট পাবেন। কষ্ট যা পাওয়ার তা তো পেয়েই গেছি, নতুন করে আর কি কষ্ট দিবেন আপনি আমাকে? সবুজের বাবার কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করে সবুজকে আমার লাইফ থেকে সরিয়ে দেওয়া, এটাই তো আপনার প্ল্যান ছিল, তাই না? আপনি সাকসেসফুল। একই বিষয়ে না জেনে আমাকে অপরাধী করবেন না তো। আমি অন্য একটা বিষয়ে তার বাবার সাথে দেখা করতে চেয়েছি। এই বিষয় ছাড়া আর কি বিষয় হতে পারে? তাহলে শুনুন, সবুজের বাবা একজন স্বাধীনতা বিরোধী ছিলেন। যদি বিশ্বাস না হয় আপনার বাবার কাছে গিয়ে আপনি জেনে নেবেন। একজন যুদ্ধাপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের দায়িত্ব। তাতে কার কি হবে কি হবে না সেটা ভাববার সময় আমার নেই। আমার কাছে আমার দেশ, আমার স্বাধীনতাই আগে। আপনাকে পছন্দ করি না এই মিথ্যে কথাটি আমি বলতে পারবো না, কিন্তু এভাবে আপনাকে পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই।
কি ব্যাপার? তুমি কাঁদছো কেন? প্রকৃতি তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার সবচেয়ে বড় গর্ব কি জানো? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে যুদ্ধাপরাধী সন্তানের সাথে সম্পর্ক স্থাপন করে আমি আমার বাবার আদর্শকে, স্বাধীনতাকে কলঙ্কিত করতে পারবো না। না, আমি বুঝতে পারছি না তুমি এসব কথা আমাকে কেন বলছো। অনেক দেরিতে হলেও আমি জানলাম। আরো বেশি দেরি হলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। প্রকৃতি, তুমি আমাকে এত যন্ত্রণার মধ্যে না রেখে প্লিজ বলো তো কি হয়েছে। তোমার বাবার আসল পরিচয় আমি জেনে গেছি। তোমার বাবা একজন যুদ্ধাপরাধী ছিলেন। বহু মুক্তিকামী শহীদের রক্ত তোমার বাবার হাতে লেগে আছে। খুব খুব শীঘ্রই তাকে বিচারের সামনে দাঁড়াতে হবে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে যুদ্ধাপরাধীর সন্তানের সাথে সংসার সাজাবো? না, এটা তো হয় না, এটা হতে পারে না। আমার বাবার আদর্শ, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সম্মান সব কিছুর ঊর্ধ্বে। সেই আমাকে ঘোমটা মাথায় দিয়ে তোমার বাবার পায়ে হাত স্পর্শ করে আশীর্বাদ নিতে হবে? না, এটা কিছুতেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না।